দেখো, আজকের লেকচারে আমরা ফিল্টার সার্কিট নিয়ে আলোচনা করব, অ্যাকচুয়ালি প্যাসিভ ফিল্টার নিয়ে। তো এটার জন্য আমরা আলেকজান্ডার সাদিকুর যে বই আছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, সেটার চ্যাপ্টার 14 কে রেফার করব। তো এটা এখানে আর্টিকেল 14.7 আছে, কিন্তু আমরা শুরুতে 14.1টাও একটু দেখব। এটার জন্য আমাদের ওই নলেজটা থাকলে ফিল্টারটা বুঝতে আর একটু সুবিধা হবে। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো ফ্রিকোয়েন্সি রেসপন্স মানে কি যদি আমরা একটু দেখি, frequency response of a circuit is the variation in its behavior with the change in its signal frequency। মানে হচ্ছে কোন একটা সার্কিটে আমরা যদি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে থাকি, তাহলে তার ওই সার্কিটের বৈশিষ্ট্যে যে পরিবর্তন আসে ওইটাই তার ফ্রিকোয়েন্সি রেসপন্স। আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, তার বিহেভিয়ারের চেঞ্জ চেঞ্জ দেখবো, তাহলে এটা হয়ে গেল তার ফ্রিকোয়েন্সি রেসপন্স। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আছে যেটা আমাদের ফার্দার কাজে লাগবে, সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন কি সেটা যদি আমরা একটু দেখি, মনে করো কোনো একটা লিনিয়ার নেটওয়ার্কে, নেটওয়ার্ক তো কি আমরা জানি সার্কিট, লুপ, নোড, নেটওয়ার্ক, এগুলো আমরা চিনি। তো কোনো একটা লিনিয়ার নেটওয়ার্কে আমরা যদি ইনপুট হিসেবে এক্স দেই, আউটপুট হিসেবে ওয়াই পাই। ইনপুটের ফ্রিকোয়েন্সি দিলাম ওমেগার সাপেক্ষে, আউটপুটের ফ্রিকোয়েন্সি পেলাম ওমেগার সাপেক্ষে। তো এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের যে ট্রান্সফার ফাংশন, সেই ট্রান্সফার ফাংশনটা যদি এইচ হয়, তাহলে ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। অর্থাৎ আউটপুটে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে যে ইকুয়েশন সেটা ডিভাইডেড বাই ইনপুটে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে যে ইকুয়েশন সেটা, এই দুইটাকে আমরা যখন ডিভাইড করব তখন আমরা পেয়ে যাব ওই সিস্টেমের বা ওই নেটওয়ার্কের ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন জানলে সুবিধা কি? ট্রান্সফার ফাংশন জানলে আর ইনপুট জানলে আউটপুট বের করা যায় সহজে। আমি যদি কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন জানি, তার ইনপুটও জানি। ইনপুট যেহেতু আমি দিব, আমি তো জানবোই। ঠিক আছে, তাহলে ইনপুট আর ট্রান্সফার ফাংশন গুণ করে আমরা আউটপুট ইজিলি ক্যালকুলেট করতে পারি। ট্রান্সফার ফাংশন জানলে আরেকটা সুবিধা হচ্ছে, আমি ট্রান্সফার ফাংশন জানি সিস্টেমের, আরেকটা হচ্ছে আমি এই ধরনের আউটপুট ওর কাছ থেকে চাই, এটাও জানি। এক্সপেক্টেড আউটপুট জানি। তাহলে ট্রান্সফার ফাংশনের এক্সপেক্টেড আউটপুট জানলে আমাকে বারবার ইনপুটে ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হবে না যে কেমন ইনপুট দিলে এমন আউটপুট আসে। আমি যদি আউটপুট জানি এবং ট্রান্সফার ফাংশন জানি, এই দুইটা ক্যালকুলেট করে আমি ডিরেক্ট ইনপুট বলতে পারবো যে এইরকম ইনপুট দিলে এমন আউটপুট আসবে। এই জন্য ট্রান্সফার ফাংশন একটা সিস্টেমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এটার ডেফিনেশন যদি বই পুস্তকের ভাষায় আমরা দেখি, ট্রান্সফার ফাংশন এইচ অফ ওমেগা অফ এ সার্কিট, এটা কি, ইজ দ্য ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট রেশিও অফ এ ফেজর আউটপুট ওয়াই টু এ ফেজর ইনপুট এক্স। অর্থাৎ এক্স আর ওয়াই এর আমরা যেই টার্মে এখানে ভাগ করব সেইগুলাকে ফেজর ডোমেনে নিয়ে এরপরে করতে হবে, টাইম ডোমেনে আমরা করব না। ঠিক আছে, অর্থাৎ যদি কোন একটা ইন্ডাকটেন্সের মান এল থাকে, তখন আমরা ওয়াই এর মান এল লিখবো না, তার একরসে আসলে আমরা এটাকে সার্কিট অনুযায়ী কনভার্ট করে জে অফ এক্স এল লিখবো। ঠিক আছে, এটাই হচ্ছে ফেজর ডোমেনে কনভার্ট করার। অর্থাৎ 1/j অফ এক্স লিখে এরপরে কনভার্ট করব। অর্থাৎ ফেজর ডোমেনে নিয়ে আমাকে ক্যালকুলেটটা করতে হবে। এখন এই ট্রান্সফার ফাংশনকে আমরা গেইন হিসাবে বলতে পারি, যেহেতু এটা আউটপুট আর ইনপুটের অনুপাত, এটা একটা গেইন। এখন কয় ধরনের গেইন সম্ভব? 4 ধরনের সম্ভব। যদি তুমি কোনো একটা নেটওয়ার্কের আউটপুট ভোল্টেজকে ইনপুট ভোল্টেজ দিয়ে ভাগ দাও, তাহলে তুমি পাচ্ছ ভোল্টেজ গেইন। যদি তুমি আউটপুট কারেন্টকে ইনপুট কারেন্ট দিয়ে ভাগ দাও, পাচ্ছ কারেন্ট গেইন। আর যদি আউটপুটে নাও ভোল্টেজ আর ইনপুটে দাও কারেন্ট, তাহলে এই দুইটার অনুপাত করলে তখন পাবা ট্রান্সফার ইম্পিডেন্স। ঠিক আছে, অর্থাৎ এটার নাম ইম্পিডেন্স গেইন নাম দিয়ে না দিয়ে দেওয়া হয়েছে ট্রান্সফার ইম্পিডেন্স। আবার যদি আউটপুটে কারেন্ট তুমি কনসিডার করো আর ইনপুটে ভোল্টেজ সাপ্লাই দাও তোমার নেটওয়ার্কে, এই দুইটার ফেজর ডোমেইনে রেশিও করলে তুমি পাবা ট্রান্সফার অ্যাডমিটেন্স, কারণ অ্যাডমিটেন্স যেহেতু I/V। আচ্ছা, তো এখন আমি যখন এই ভাগ দিব, তখন যেহেতু এগুলো ফেজর ফর্মে আছে, এখানে একটা ম্যাগনিটিউড আসবে, আবার একটা ফেজ আসবে। তো ম্যাগনিটিউডটাকে আমরা এক্সপ্লিসিটলি গেইন বলে থাকি, এটাই হচ্ছে গেইনের অ্যাকচুয়ালি মান। আর ফাইটা হচ্ছে তার ফেজ। ঠিক আছে, এখন উপরে যে টার্মটা থাকবে গেইনে, এটাকে আমরা কি বলতে পারি? নিউমারেটর। আর নিচেটাকে ডিনোমিনেটর।
এই জন্য আলাদা আলাদা টার্ম না বলে প্রত্যেকটার উপরেরটাকে আমরা এনডব্লিউ বলতে পারি আর নিচেরটাকে ডিডব্লিউ বলতে পারি। অর্থাৎ একটা নিউমারেটরে একটা এক্সপ্রেশন থাকবে, ডিনোমিনেটরে একটা এক্সপ্রেশন থাকবে, এই দুইটাকে আমরা রেশিও করলে আমরা অ্যাকচুয়ালি গেইন পেয়ে যাব। এটা আমরা আলোচনা করছিলাম। জিরো অথবা পোল এগুলা কি? পোল বা জিরো এগুলা কি? পোল আর জিরো হচ্ছে নিউমেরেটরে আমার যে এক্সপ্রেশনটা আসবে, ওই এক্সপ্রেশনে যে ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবলের যেই মানের জন্য নিউমারেটরটা শূন্য হয়ে যাবে, সেই সকল মানকে আমরা বলি জিরো। অর্থাৎ মনে করো এক্স উপরে আছে x-1 ইন্টু x-2, তাহলে এক্স এর মান 1 বসাইলে উপরে জিরো হয়ে যাবে, এক্স এর মান 2 বসাইলে উপরে জিরো হয়ে যাবে। তাহলে এখানে যে ভেরিয়েবলটা আমার থাকবে ওমেগার সাপেক্ষে, সেখানে আমরা যখন যেই মান বসাইলে নিউমারেটর শূন্য হয়ে যাবে সেইটাকে আমরা বলতেছি জিরো। আর ডিনোমিনেটরে যে এক্সপ্রেশন থাকবে সেইখানে যে মান বসাইলে ডিনোমিনেটরে জিরো হয়ে যাবে ভেরিয়েবলে, সেই ডিনোমিনেটরের মানকে আমরা বলতেছি পোল। ঠিক আছে? অর্থাৎ এ জিরো, এ রুট অফ দ্য নিউমারেটর পলিনোমিয়াল ইজ এ ভ্যালু দ্যাট রেজাল্টস ইন এ জিরো ভ্যালু অফ দ্য ফাংশন। অর্থাৎ উপরে জিরো মানে তো পুরো ফাংশনই জিরো। ঠিক আছে? অথবা তুমি এখানে ডেফিনেশনে আলাদা করে এনডব্লিউ জিরো এটাও বলতে পারো, ওরা পুরো ফাংশনকে জিরো বলছে, একই কথা। পোল কি? পোল হচ্ছে হরের সাথে সম্পর্কিত থাকবে, এটা মনে রাখবা। পোল হচ্ছে রুট অফ দ্য ডিনোমিনেটর পলিনোমিয়াল ইজ এ ভ্যালু ফর হুইচ দ্য ফাংশন ইজ ইনফাইনাইট। অর্থাৎ নিচে যদি ডিডব্লিউ জিরো আসে তার মানে কি পুরো ফাংশন ইনফাইনাইট হবে না? ওই একই কথা। অর্থাৎ ওরা বলছে নিউমারেটরের মান যখন ওভারঅল শূন্য চলে আসবে তখন ফাংশনের মান শূন্য, তখন আমার ভেরিয়েবলের মান যা ছিল তাই হচ্ছে জিরো। আর হরের মান যা বসাইলে পুরা হরটা শূন্য চলে আসে অথবা পুরা ফাংশনের মান ইনফিনিটি চলে আসে, সেই ভেরিয়েবলের সেই রুটগুলা, সেই মানগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই সিস্টেমের পোল। তো পোল আর জিরো কি দরকার? এগুলো অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমের রেসপন্স বের করার জন্য বেশি দরকার হয়, বিশেষ করে কন্ট্রোল সিস্টেম যে সাবজেক্ট আছে ওখানে আমরা এগুলা দিয়ে সিস্টেমের রেসপন্স বাইর করতে পারি। এটা কি ওভার ড্যাম্পড সিগন্যাল, আন্ডার ড্যাম্পড রেসপন্স, না ক্রিটিক্যাল ড্যাম্পড রেসপন্স? এটা কেমন? এটা কি কতটুকু ওভার ড্যাম্পড, কতটুকু আন্ডার ড্যাম্পড, এগুলা ক্যালকুলেট করার জন্য আমাদের পোল জিরো লাগে। এবং পোল জিরো থেকে সিস্টেমের বা স্টেবিলিটি সম্বন্ধে জানা যায় যে ওই সার্কিটটা কি একটা স্টেবল রেসপন্স দিবে নাকি আনস্টেবল আউটপুট দিবে। এই পোলার জিরো জানলে এটা ক্যালকুলেট করা যায়। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলটা হচ্ছে একটা সিম্পল একটা লিনিয়ার নেটওয়ার্ক দেওয়া আছে। একটু আগে যে ব্লক ডায়াগ্রাম দেখতাম ওটার সাথে কল্পনা করো, এখানে লিনিয়ার নেটওয়ার্কটা কি আর আর সি সিরিজ সার্কিট। আরসি সিরিজ সার্কিটে ইনপুটকে ভিএস অফ টি আর আউটপুটকে ভি আউট অফ টি। উপরের ওই ব্লক ডায়াগ্রামটার সাথে মিলছে না? যে এটার সাথে মিলে গেছে না? লিনিয়ার নেটওয়ার্ক ছিল আরসি সিরিজ সার্কিট, ইনপুটে এ আছে ভোল্টেজ, আউটপুটে একটা জায়গা থেকে আমি ভোল্টেজ নিচ্ছি। তাহলে এইখানে যদি গেইন বাইর করি এটা অবশ্যই কি বের হবে? ভোল্টেজ গেইনই বের হবে, ভোল্টেজ বাই ভোল্টেজ। আচ্ছা, এখন আমার শর্ত হচ্ছে আমি টাইমকে টাইম দিয়ে ভাগ করে গেইন বলতে পারবো না বা ট্রান্সফার ফাংশন বলতে পারবো, আমাকে ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনে নিতে হবে, অর্থাৎ ফেজর ডোমেইনে নিতে হবে। এই জন্য দেখো এই সার্কিটে আউটপুটে আমি যদি এই সি কে ফেজর ডোমেইনে নিই তাহলে কি হবে? মাইনাস জে অফ এক্স সি অথবা 1/j⍵c। আর আর কে ফেজর ডোমেইনে নিলে কোনো চেঞ্জ হয় না। তাহলে পুরো সার্কিটটা ফেজর ডোমেইনে কনভার্ট করলাম। এরপর আউটপুটের সাথে ইনপুট ভোল্টেজের অনুপাত করব। তো আউটপুট ভোল্টেজ মানে কি? এখানে একটা সিম্পল ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই হবে। ইনপুট ভোল্টেজ ইনটু যার অ্যাক্রসে ভোল্টেজ বের করতেছো তার ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ব্রাঞ্চের ইম্পিডেন্স, তাহলে আর প্লাস 1/j⍵c। তো এদিকে কি ছিল? এদিকে অ্যাকচুয়ালি ভিএস ছিল, তো ভিএস টা কনভার্ট করে এদিকে নিয়ে আসা হয়েছে। এখানে যদি উপরে গুণে থাকে এদিকে আনলে ভাগে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ভি আউটপুট বাই ভিএস, এটাই তো আমার গেইনের এক্সপ্রেশন। তাহলে এই এক্সপ্রেশনে আমরা কি পাই দেখো, এটাকে সিম্পলিফাই করতে চাইলে উপরে নিচে যদি j⍵c দিয়ে গুণ করো তাহলে এরকম একটা টার্ম চলে আসে। তাহলে এটাই হচ্ছে আমার কি সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স। কিন্তু এটা দেখে কিছু বোঝা যাচ্ছে না যে গেইন এটার মান কত, অ্যাঙ্গেল কত। তাহলে এটাকে আমরা যদি এখন তার রেসপেক্টেড ম্যাগনিটিউড এবং ফেজে কনভার্ট করি, তো কোন একটা ভেক্টর যদি একটা কমপ্লেক্স নাম্বার
এ প্লাস জে অফ বি থাকে, ওর মান নিলে কি করতে হয়, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে হয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলাম। আর ফেজ কি করতে হয়, টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স নাকি। তাহলে এখানে যা থাকে তাকে ইয়ে দিয়ে ভাগ করতে হবে, ওয়াই বাই এক্স দিয়ে ভাগতে হবে। যেহেতু নিচে আছে এই জন্য আমাদের কি আসবে, উপরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 থেকে নিচেরটা বাদ দিলে কি মাইনাস, কারণ অ্যাঙ্গেল কি হয়, অ্যাঙ্গেল ভাগে থাকলে বিয়োগ হয়। তাহলে উপরে যেহেতু ওয়ান আছে, ওয়ানের সাথে অ্যাঙ্গেল তো 0। আচ্ছা, তো এখানে আমরা দেখো ওমেগা বাই ওমেগা নট বলছি, তার মানে এখানে এই যে কোন একটা টার্মকে আমরা ওমেগা নট ধরে নিচ্ছি হিসাবটা সহজ করার জন্য। ধরে নিলে কি আমাদের আর বারবার যে ওমেগা আরসি নিয়ে টানাটানি করতে হবে না। ঠিক আছে, এখানে আমরা এই যে আরসি, আরসি কে আমরা 1/RC কে আমরা ধরে নিয়েছি ওমেগা নট। তাহলে 1/RC কে ওমেগা নট ধরলে এটাকে কি লেখা যায়, 1/1 প্লাস জে অফ ওমেগা বাই ওমেগা নট লেখা যায় না নাকি। আচ্ছা, এই জন্য এক্সপ্রেশনটাতে আর কোনো আরসি নাই, এটা ওমেগা নট হয়ে গেছে। আচ্ছা গেল। এখন দেখো গেইনের যে মানটা আসলো আর যে অ্যাঙ্গেলটা আসলো, ফেজ আসলো, এটাকে আমরা একটু ড্র করার চেষ্টা করি কেমন আসে। তাহলে দেখো, তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াইতে থাকো, এখানে ওমেগার মান বাড়াইতে থাকো, তাহলে কি হবে, হর আস্তে আস্তে বড় হইতে থাকবে না। হর যদি বড় হইতে থাকে তাহলে পুরো এক্সপ্রেশনের মান 1/সামথিং আছে, এটা ছোট হইতে থাকবে না। হর বড় হইতে থাকলে পুরো এক্সপ্রেশন কমতে থাকবে। তাহলে এখানে বিহেভিয়ারটা কেমন আসছে, ওমেগার মান যখন আমরা 0 বসাইছি, ওমেগার মান যখন এখানে 0 বসাইলাম, তখন কি হয়ে গেল, এই টার্মটাই বাদ হয়ে গেল 1/1। তাহলে ওমেগার মান যখন 0 তখন এইচ এর মান 1, ওমেগার মান যখন 0 এইচ এর মান 1। এরপর আমি ওমেগার মান বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, ওমেগার মান যত বাড়তেছে পুরা গেইনের মান কমতেছে, তাই না, যেহেতু হরে আছে। তাহলে হরে ওমেগা বাড়তে বাড়তে এইচ এর মান কমতে 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 এখানে চলে আসলো। তাহলে এইটা হয়ে গেল এই সার্কিটের জন্য গেইনের কার্ভ নাকি, গেইনের রেসপন্স কার্ভ অথবা ট্রান্সফার ফাংশনের রেসপন্স কার্ভ বা ম্যাগনিচিউড কার্ভ। এরপর আমরা যদি ফেজের কার্ভ দেখি, এটা হচ্ছে অ্যামপ্লিচিউড রেসপন্স আর এটা হচ্ছে ফেজ রেসপন্স। তো ফেজ রেসপন্সটা আমরা যদি দেখি, তো টেন থিটার বিহেভিয়ার যেমন হয়, টেনে ওমেগার মান যদি হয় 0 হয়, তাহলে টেন এর মান কত, 0। টেন 0 ডিগ্রির মান কত, 0 না। এরপরে আমরা যদি ওমেগার মান ওমেগা নটের সমান হয় তাহলে 45 ডিগ্রি নাকি, টেন ইনভার্স ওয়ান ওয়ান মানে 45 ডিগ্রি। তাহলে যখন এখানে -45 আসে তখন এদিকে গেলে তুমি পাবা কত অ্যাকচুয়ালি, ওমেগার মান পাবা ওমেগা নট নাকি, অর্থাৎ 1/RC। এরপর তুমি আরো বাড়াইতে থাকো, টেনের কার্ভ যেরকম সেরকম হইতে থাকবে, 90-এর কাছাকাছি যাইতে চাইবে কিন্তু কখনো 90 পৌঁছাতে পারবে না, কারণ 10/90 মান আবার ইনফিনিটি। অর্থাৎ এই কার্ভটা তুমি টানতে থাকলে এইভাবে লম্বা এদিকে চলে যাবে, কিন্তু কখনো এই 90 ক্রস করে এদিকে আসতে পারবে না, কারণ 10/90 গেলে ইনফাইনাইট হয়ে যায়। এই জন্য ফেজের রেসপন্সটা হচ্ছে এরকম, আর অ্যামপ্লিচিউডের রেসপন্সটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি একটা কি দেখলাম, একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে পেলাম আর কি। তো এটা হচ্ছে আমরা আজকে অ্যাকচুয়ালি যেটা পড়তে চাচ্ছি, আমাদের যে মেইন আর্টিকেল, সেই আর্টিকেলের ইয়া বলতে পারো ইন্ট্রোডাকশন। যেহেতু আমাদেরকে ট্রান্সফার ফাংশন, ফেজ, অ্যামপ্লিচিউড এগুলো বুঝতে হবে, আমরা অ্যাকচুয়ালি আর্টিকেল 14.7-এ যাব। 14.7-এ আমরা ফেজ রেসপন্সটা ডিসকাস করবো, ঠিক আছে? প্রশ্নগুলো আমরা ক্লাসের শেষের দিকে নেব। তো ফেজের যে রেসপন্স আছে, সেই রেসপন্স আমরা যখন আহ, এখানে ক্যালকুলেট করব প্যাসিভ ফিল্টারে, যে আমাদের ট্রান্সফার ফাংশনে গেইন কেমন আসবে এবং ফেজ কেমন আসবে, এটা হচ্ছে ফিল্টার পড়ার জন্য আমাদের একটা বেসিক আইডিয়া। ফিল্টার কিন্তু অন্য জিনিস, অলরেডি আমরা যেটা দেখছি ওটা একটা ফিল্টার, কিন্তু আমরা ফিল্টার হিসাবে দেখি নাই, এখন আমরা ফিল্টার হিসাবে এটাকে অ্যানালাইসিস করবো। এই জন্য ফিল্টার কি আমাদেরকে বুঝতে হবে। ফিল্টার অ্যাকচুয়ালি কি, তুমি যদি চিন্তা করো বাসায় যে ফিল্টার আছে, ওই ফিল্টার মানে কি, ওটা কি করে, কিছু স্পেসিফিক কন্টেন্টকে পাস করতে দেয় আর কিছু স্পেসিফিক কন্টেন্টকে আটকায় রাখে। তুমি যখন পানি ফিল্টার করো, পানির মধ্যে স্পেসিফিক কিছু কন্টেন্টকে সে বাধা দেয় আর পানিটাকে সে পাস করতে দেয়, এটাই তো ফিল্টার। যে কোনো ফিল্টারের কাজই এটা। তাহলে ফিল্টার কি, যখন সার্কিট লেভেল আসবে, ফিল্টার হচ্ছে এমন এক ধরনের সার্কিট যেটা ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি সিগন্যালকে পাস করতে দিবে আর অন্যান্য ফ্রিকোয়েন্সির সিগন্যালকে বাধা দিবে। এটাকে আমরা কি বলবো, ফিল্টার সার্কিট। তাহলে যেই সার্কিট একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সিগন্যালকে পাস করতে দেয়, অন্যগুলাকে বাধা দেয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি
ফিল্টার। এখন ফিল্টার প্রধানত দুই প্রকার, একটা অ্যাক্টিভ ফিল্টার আর একটা প্যাসিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টার হচ্ছে তুমি যখন ফিল্টার ডিজাইনের জন্য অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করবা, যে সকল এলিমেন্ট সার্কিটে ব্যবহার করলে ওদেরকে রেডি করে রাখার জন্য বা কার্যকর করার জন্য বায়াসিং ভোল্টেজের প্রয়োজন হয়, বিশেষ করে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা যখন ফিল্টার ডিজাইন করি ওগুলোকে আমরা অ্যাক্টিভ ফিল্টার বলি। আর প্যাসিভ ফিল্টার হচ্ছে যে সকল এলিমেন্ট সার্কিটে কানেক্ট করলেই ওরা ওদের বিহেভিয়ারের মতো কাজ করে, ওদেরকে রেডি করার জন্য বায়াস করার জন্য আলাদা কোনো ভোল্টেজ দিতে হয় না, যেমন রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো ইউজ করে তুমি যদি ফিল্টার ইউজ করো ওইটা হবে প্যাসিভ ফিল্টার। আচ্ছা, আবার এই দুই ধরনের ফিল্টারই চার প্রকার। তো এই ক্যাটাগরির চার প্রকার হচ্ছে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার। তো লো পাস ফিল্টার কেমন? লো পাস ফিল্টার হচ্ছে এমন এক ধরনের ফিল্টার যেই ফিল্টার লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয় এবং হাই ফ্রিকোয়েন্সিকে বাধা দেয়। এর মানে কি, যখন আমার লো ফ্রিকোয়েন্সি আসবে গেইন হবে 1, হাইস্ট গেইন। যখন হাই ফ্রিকোয়েন্সি আসবে গেইন হবে 0, কারণ গেইন মানে তো আউটপুট বাই ইনপুট, নাকি? আচ্ছা, তাহলে আমার আউট দিয়ে আসবে 0। তো যদি লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয় আর হাই ফ্রিকোয়েন্সিকে বাধা দেয় তাহলে এটা হয়ে যাবে একটা লো পাস ফিল্টার। তাহলে এখানে আমরা যে রেসপন্স কার্ভটা দেখতে পাচ্ছি, অ্যামপ্লিচিউড রেসপন্স, এই অ্যামপ্লিচিউড রেসপন্সটা একটা আইডিয়াল লো পাস ফিল্টারের অ্যামপ্লিচিউড রেসপন্স, আইডিয়াল। এই জন্য এরকম শার্প লাইন স্কোয়ার শেপে রয়েছে। প্র্যাকটিক্যাল হলে এত শার্পনেস থাকতো না, এটা একটা প্যারাবোলা বা এরকম শেপের হতো, আমরা দেখবো পরে। এরপর আমরা যদি হাই পাস ফিল্টার দেখি, হাই পাস ফিল্টার ওর পুরো উল্টা। ও কি করে, লো ফ্রিকোয়েন্সিকে স্টপ করে, স্টপ ব্যান্ড। লো ফ্রিকোয়েন্সিতে এখানে গেইন নাই, আর হাই ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দেয়, সেটা হচ্ছে পাস ব্যান্ড। তাহলে এটা হচ্ছে হাই পাস ফিল্টারের অ্যামপ্লিটিউড রেসপন্স। আচ্ছা, এরপরে আরো দুইটা স্পেশাল টাইপ ফিল্টার আছে, একটা হচ্ছে ব্যান্ড পাস, একটা ব্যান্ড রিজেক্ট অথবা ব্যান্ড স্টপ। তো ব্যান্ড পাস ফিল্টার কি করে, স্পেসিফিক একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জকে পাস করতে দেয়, অন্যান্য যে কোনো কিছু আসলে আবার বাধা দেয়। তো এই ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে লার্জলি ইউজ হয়, কারণ আমরা যখন প্র্যাকটিক্যালি ইউজ করি তখন আমরা একটা টার্গেটেড ফ্রিকোয়েন্সিকে চাই, অন্যান্য সবকিছুকে রিজেক্ট করি। এই জন্য এই ফিল্টারটা অনেক বেশি ব্যবহার হয়, যেহেতু সে স্পেসিফিক ব্যান্ডকে অ্যাকসেপ্ট করে বাকি সবাইকে রিজেক্ট করে। ঠিক আছে? আচ্ছা, যেমন লো পাস কি করতে পারে না, তুমি মনে করো এতটুকু ফ্রিকোয়েন্সি আনডিজায়ার্ড, এত লো চাও না, তাহলে কিন্তু লো পাস দিয়ে তুমি ওই ফিল্টার ডিজাইন করলে আনওয়ান্টেড সিগন্যালও চলে আসবে, তাই না? যেহেতু অনেক লো চলে আসবে। তো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা অনেক লো অনেক সময় চাই না, আবার অনেক হাই অনেক সময় চাই না, মাঝামাঝি একটা ব্যান্ডে চাই। ঠিক আছে? এই জন্য ব্যান্ড পাস ফিল্টারটা পপুলার আর ব্যান্ড স্টপও পপুলার। অনেক ক্ষেত্রে আমরা চাই একটা স্পেসিফিক ব্যান্ডের ফ্রিকোয়েন্সি যাতে আমার আউটপুটে নাই আসে, অন্য সবকিছু আসবে, ওইটা যাতে না আসে, তখন আমাদেরকে ব্যান্ড স্টপ ফিল্টার ইউজ করতে হবে। এটার বিহেভিয়ার কেমন, ওর একদম 100% রেসিপ্রোকাল। এখানেও যেই ফ্রিকোয়েন্সির রেঞ্জ ওমেগা 1 থেকে ওমেগা 2 ফ্রিকোয়েন্সি পর্যন্ত অ্যাকসেপ্ট করতো, এখানেও কি করে, ওমেগা 1 থেকে 1, 2 পর্যন্ত স্টপ করে, আর বাকি সবকিছুকে সে কি করে, অ্যাকসেপ্ট করে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ব্যান্ড স্টপ বা ব্যান্ড রিজেক্ট ফিল্টারের আইডিয়াল ট্রান্সফার কার্ভ বা আইডিয়াল অ্যামপ্লিটিউড রেসপন্স। ঠিক আছে? তো এখান থেকে আমরা কিছু সামারি তৈরি করতে পারি ওভারঅল চারটা ফিল্টার থেকে। তো প্রথমটা ছিল লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারে দেখো ওমেগার মান যদি 0 বসাও বা অনেক কম, ওমেগার মান যখন 0 তখন গেইনের মান কত, 1। তাহলে আমরা কি বলতে পারি, লো পাসে h(0) এর মান 1, নাকি? 0 মানে ওমেগার মান 0। তো ওমেগার মান 0 বললে বসাইলে এইচ এর এক্সপ্রেশনে মান চলে আসে 1। আর আমি যদি ওমেগার মান ইনফিনিটি বসাই তাহলে এইচ এর মান কত, 0। তাহলে লো পাস ফিল্টারের আমরা কি দেখতে পাইলাম, তার 1 আর 0 রেসপন্স কখন আসে গেইনে সেটা দেখতে পেলাম। অর্থাৎ লো ফ্রিকোয়েন্সিতে গেইন আসে 1 আর হাই ফ্রিকোয়েন্সিতে গেইন আসে 0। এই জন্য এটা একটা লো পাস ফিল্টার। হাই পাস কি, হাই পাস তার উল্টা, লো ফ্রিকোয়েন্সিতে গেইন আসে কত, 0, নাকি? এখানে তো কোনো কার্ভ নাই। আর হাই ফ্রিকোয়েন্সিতে আসে 1। ঠিক আছে? এখানে ইনফাইনাইট মানে হাই ফ্রিকোয়েন্সি বুঝাইছে। আচ্ছা, ব্যান্ড পাসে কেমন, ব্যান্ড পাসে হচ্ছে লোতেও 0 হাইতেও 0, নাকি? তাই না? ব্যান্ড পাসে লোতেও 0 হাইতেও 0। আর ব্যান্ড স্টপে লোতেও 1 হাইতেও 1, তাই না?
তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যান্ড পাসে যখন ফ্রিকোয়েন্সি অনেক কম তখনও জিরো, যখন ফ্রিকোয়েন্সি অনেক বেশি তখনও জিরো গেইনের মান। আর ব্যান্ড স্টপ তার একদম উল্টা। এখানে আর কিছু টার্ম আছে, এগুলাকে বলা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল কার্ভ, আইডিয়াল কার্ভ, এখানে কোনো কি নাই, এজ নাই, একদম ঠাস করে নেমে গেছে, শার্প একটা কার্ভ ফল করছে একটা পয়েন্টে। প্র্যাকটিক্যালি তো এরকম সম্ভব না, প্র্যাকটিক্যালি শার্প এরকম কোনো রেসপন্স সম্ভব না, কারণ সময়ের সাথে যেহেতু চেঞ্জ হবে কার্ভ বাঁকা হবেই। তাইলে কতটুকু বাঁকা হইলে তুমি এটাকে কাট অফ হিসাবে ধরবা? অর্থাৎ গেইনের মান 1 হইলে যেমন আমরা পাস ব্যান্ড বলি, গেইনের মান যদি 1/√2 হয় সেটাকেও আমরা পাস ব্যান্ড হিসেবেই কনসিডার করি। 1/√2 কম হয়ে গেলে ওগুলাকে কি আমরা জিরো হিসেবে কনসিডার করি। তো ওই যে পয়েন্ট 1/√2, যেই পয়েন্টে গেইনের মান 1/√2 হবে, অতটুকু পয়েন্ট পর্যন্ত আমরা কি বলবো, কাট অফ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি যেই ফ্রিকোয়েন্সির জন্য গেইনের মান 1/√2 হয়। ঠিক আছে, ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সি। এরপরে হাই পাসে কাট অফ ফ্রিকোয়েন্সি কোনটা, একই। লো পাসে কাট অফ ফ্রিকোয়েন্সি কোন দিকে হবে, হাই ফ্রিকোয়েন্সির কাছাকাছি নাকি? আর হাই পাসে কাট অফ ফ্রিকোয়েন্সি হবে লো ফ্রিকোয়েন্সির কাছাকাছি, তাই না? এরপরে দেখো, ব্যান্ড স্টপ আর ব্যান্ড রিজেক্টে কাট অফ হচ্ছে অ্যাকচুয়ালি মাঝখানের পয়েন্টটা, দুইটা ব্যান্ডের মাঝখানের পয়েন্টটা হচ্ছে কাট অফ। এই যে এখানে যে পয়েন্ট, এটা হচ্ছে ওমেগা সি। তাহলে এই পয়েন্ট বরাবর গেইনের মান কত, 1 না? এই জন্য ব্যান্ড ব্যান্ড পাসে কাট অফ এর মান কত, 1। ঠিক আছে। আর ব্যান্ড স্টপে কাট অফ এর মান 0। অ্যাকচুয়ালি এই দুইটাকে কাট অফ বলা হয় না, ব্যান্ড পাস আর ব্যান্ড রিজেক্টের ক্ষেত্রে এগুলাকে বলা হয় মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ওমেগা নট ইউজ করা হয়। ব্যান্ড পাস আর ব্যান্ড রিজেক্টে কি ইউজ করে, ওমেগা নট মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। আর লো পাস আর হাই পাস ইউজ করে কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি। ব্যান্ড পাস আর ব্যান্ড রিজেক্টের ক্ষেত্রে মাঝখানেই হবে, যেহেতু নামই হচ্ছে মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। আর লো পাসের ক্ষেত্রে কোথায় হবে, তার এজে। লো পাসের ক্ষেত্রে তার আপার এজে, আর হাই পাসের ক্ষেত্রে লোয়ার এজে। ঠিক আছে। তো অনেক বইতে এইদিকে যে দুইটা ফ্রিকোয়েন্সি আছে, ওমেগা 1 আর ওমেগা 2, ব্যান্ড পাসের ক্ষেত্রে ওমেগা 1 কে লোয়ার কাট ফ্রিকোয়েন্সি বলে, আর ওমেগা 2 কে আপার কাট ফ্রিকোয়েন্সি বলে। ব্যান্ড স্টপেও সেম, ওমেগা 1 কে লোয়ার কাট বলে, এটাকে আপার কাট বলে। ঠিক আছে, কিন্তু আলেকজান্ডার সাদিকুর বইতে ওইটাকে অত এক্সপ্লিসিটলি করে নাই, মিড ব্যান্ড কে এখানে ওরা গুরুত্ব দিছে ব্যান্ড পাস আর ব্যান্ড স্টপের ক্ষেত্রে। আর লো পাস হাই পাসে কি নাই, কোনো মিড ব্যান্ড টিড ব্যান্ড নাই, এখানে শুধুই কাট। ঠিক আছে, কাট অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন আমরা যদি একটা লো পাস ফিল্টার দেখি, অলরেডি সেই সার্কিটটাই যেটা আমরা অলরেডি একটু আগে দেখলাম, কেমন একটা আরসি সিরিজ সার্কিট। সেই সিরিজ সার্কিটের আউটপুটে আমি দেখবো ভোল্টেজ কত, ইনপুটে দেখবো ভোল্টেজ কত, এই দুইটার অনুপাত করলে আমি কি পাবো, তার গেইন পেয়ে যাবো। ঠিক আগের মতো এক্সপ্রেশন আসলো। আচ্ছা, এখন এই এক্সপ্রেশনে আমরা তো এই কার্ভ দুটো অলরেডি দেখছি, একটা হচ্ছে গেইনের কার্ভ আর একটা ফেজের কার্ভ, অ্যামপ্লিটিউডের কার্ভ, ফেজের কার্ভ। একটার উপরে আরেকটাকে বসাই দিছি, একটু আগে আলাদা আলাদা দেখছিলাম, এখন একসাথে প্লেস করছি। আচ্ছা, তো সরি, একটার উপর একটাকে প্লেস করি নাই। এখন আমরা হচ্ছে গেইনের অ্যাকচুয়ালি যে কার্ভ সেটা হচ্ছে আইডিয়াল কার্ভ, আর প্র্যাকটিক্যাল কার্ভটা দেখছি। প্র্যাকটিক্যাল কার্ভ কেমন হয় না, এরকম বক্স শেপের হয় না, কারণ প্র্যাকটিক্যাল কার্ভ এরকম স্মুথ কি করতে পারে না, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নেমে যেতে পারে না প্র্যাকটিক্যালি কোনো সিগন্যাল। টাইমের সাথে তার আস্তে আস্তে এরকম ডিক্লাইনই হয়। মনে করো অনেক কম টাইম, ন্যানো সেকেন্ড, তাও তো সে টাইমের সাথে তার একটা কি আছে, স্লোপ আছে। আর আইডিয়াল কার্ভে কি নেই, এখানে কোনো স্লোপ নাই। এটা প্র্যাকটিক্যালি কি না, পসিবল না। আচ্ছা, এখন আইডিয়াল কার্ভ তো যেহেতু এরকম বক্স শেপের হয় না, ডিজিটাল সিগন্যালের মতো এরকম বক্স শেপের হয় না, তার একটা ডিক্লাইন থাকে, তাহলে আমি কতটুকু পর্যন্ত 1 কনসিডার করব, নাকি কতটুকু পর্যন্ত আমি ধরবো যে ফিল্টারের গেইন 1? তুমি যদি একদম মাপে মাপে ধরতে চাও, তাহলে এই ফ্রিকোয়েন্সির মান যখন 0 তখন গেইনের মান 1, এছাড়া আর তো কখনো গেইনের মান 1 নাই। তাহলে তো তুমি ফিল্টার হিসেবে কনসিডারই করতে পারবে না। শুধু ইনিশিয়াল পয়েন্টে লো পাস, বাকি সব ফ্রিকোয়েন্সিকে সে ডিক্লাইন করবে, এটা কনসিডার করতে হবে। এই জন্য আমরা কি করি, অ্যাকচুয়াল ফিল্টারে যেহেতু এরকম সুন্দর কার্ভ আসে না, এজন্য আমরা কি করি, 70% গেইন পর্যন্ত
ম্যাক্সিমাম গেইনের 70% গেইন পর্যন্ত যতটুকু ফ্রিকোয়েন্সি থাকে অতটুকু ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলি, অ্যাকসেপ্টেড ফ্রিকোয়েন্সি। এতটুকু ফ্রিকোয়েন্সিতে তো ফিল্টার অ্যাকসেপ্ট করে নাকি পাস করতে দেয়। আর যতটুকু ফ্রিকোয়েন্সির জন্য গেইন 70%-এর কম, এদিকের ফ্রিকোয়েন্সি গুলা নাকি, এই ফ্রিকোয়েন্সি গুলাকে আমরা কি করি, রিজেক্ট করি নাকি। তাইলে আমার আইডিয়ালের ক্ষেত্রে কার্ভ আসে এরকম স্মুথ, প্র্যাকটিক্যালের কার্ভে একটা এজ থাকে, কিন্তু এজ থাকলেও 70% পর্যন্ত আমরা কি করি, তাকে ওয়ান হিসেবে কনসিডার করি। তাইলে এই 70% যেখানে ফ্রিকোয়েন্সি, এই 70% যেখানে গেইন, ওখানে যত ফ্রিকোয়েন্সি হবে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলবো, কাট অফ ফ্রিকোয়েন্সি। তাইলে আমরা কি করব, গেইনের যে এক্সপ্রেশন ছিল সেখানে মান কত বসাবো, 1/√2 বসাইলে ওমেগার যে মান পাবো সেটা হয়ে যাবে কি আমার ওমেগা সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে গেইনের এক্সপ্রেশন এমন ছিল, আমরা ওই যে একটু আগে প্রথম ইয়াতে দেখে আসলাম 14.1-এ গেইনের আমরা যখন অ্যামপ্লিটিউডে কনভার্ট করলাম, একটা গেইন একটা ফেজ ছিল, গেইনের এক্সপ্রেশন ছিল এরকম। তো এখানে আমরা যদি মান 1/√2 বসাই আর এখান থেকে ওমেগা সির মান বের করি, এটাকে স্কোয়ার করো, ডানে বামে চেঞ্জ করো, করলে ওমেগা সির মান আসে 1/RC। তাহলে লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা বলি যে লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/RC রেডিয়ান পার সেকেন্ড। আর যদি হার্টজে চাও তাহলে কি করতে হবে, এটাকে 2πf করতে হবে, করে 2π কে ওইদিকে পাঠাইতে হবে। তাহলে এফ সমান কি হবে, 1/2πRC নাকি। তাহলে ওয়ান 1/2πRC হচ্ছে অ্যাকচুয়ালি কি, লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি। আর 1/2π মনে রাখতে না চাইলে শুধু 1/RC মনে রাখো, তখন একক হয়ে যাবে কি, রেডিয়ান পার সেকেন্ড। আর নিচে 1/2π দিলে একক হবে হার্টজ। ঠিক আছে। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কি পাইলাম, গেইনের মান 1/√2 বসাই ওমেগা সির মান পেয়ে গেলাম। তাহলে কোন একটা সার্কিটে আর আর সি এর মান যদি জানি আমি, এবং তারা যদি সিরিজে কানেক্ট করা থাকে, এবং আউটপুট যদি সি এর একরসে নেই, ইনপুট পুরো সার্কিটে দেই, আমি যদি বলি কাট অফ ফ্রিকোয়েন্সি কত, আমার এত কিছু জানতে হবে না, আর আর সি এর মান জানলে কি ওই লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এটা যে একটা লো পাস ফিল্টার আমি কিভাবে বুঝবো, মুখস্থ ছাড়া। একটা হচ্ছে মুখস্থ করে যে আর আর সি সিরিজে থাকবে, সি এর একরসে ভোল্টেজ আউটপুট নিব আর ওভারঅল সার্কিটে ইনপুট দিব, তাহলে এটা একটা লো পাস ফিল্টার, এটা মুখস্থ বিদ্যা। আর আমি কিভাবে মনে রাখবো, কিভাবে আমি এটা আহ, প্রমাণ করব, প্রমাণ করতে হলে আমাকে কি গেইনের এক্সপ্রেশন নিয়ে আসতে হবে, এক্সপ্রেশন এনে ওমেগার মান বসাই দেখতে হবে যে ওমেগার মান 0 বসাইলে কেমন আসে গেইনের মান, নাকি ওমেগার মান ইনফিনিটি বসাইলে গেইনের মান কেমন আসে। যখন আমি এই দুইটা ওমেগার মান 0 আর ইনফিনিটি বসাবো, তখন গেইনের মান দেখেই বুঝে যাবো যে এটা কি লো পাস নাকি হাই পাস। কোথায় দেখবো, ইনিশিয়ালি আমরা যে একটা টেবিল দেখছিলাম, ওমেগার মান 0 বসাইলে এইচ এর মান 1 আসে, ওমেগার মান ইনফিনিটি বসাইলে এইচ এর মান 0 আসে, ওই টেবিলের সাথে নিয়ে এরপরে মিলাবো সার্কিটের রেসপন্সকে, যে এইচ এর মান কখন 0 আসছে কখন 1 আসছে, ওখানে যেই টেবিলের সাথে মিলে যাবে সেটা দেখে আমরা বলে দিব কি এটা লো পাস, এটা হাই পাস। অ্যাকচুয়ালি আরসি সিরিজ সার্কিটে সি এর একরসে ভোল্টেজ নিলে আর ওভারঅল সার্কিটে ভোল্টেজ ইনপুট দিলে এটা একটা লো পাস ফিল্টার হয়ে যায়। আর যদি উল্টা করো, এই সার্কিটই আউটপুট নিলে রেজিস্ট্যান্সের একরসে, একই সার্কিট কিন্তু আউটপুট কোথায় নিচ্ছ, রেজিস্ট্যান্সের একরসে, তাহলে সার্কিটের এইচ এর এক্সপ্রেশন পাল্টাই যাবে না, ভোল্টেজ ডিভাইডার রুলে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে না। এই চেঞ্জ হওয়ার কারণে ওভারঅল আমার যে রেসপন্স আসে সেই রেসপন্সটা হয়ে যায় একটা হাই পাস ফিল্টারের। অর্থাৎ আমরা কি করলাম, সিম্পল একটা সিরিজ সার্কিটে নিলাম আগের মতোই, কিন্তু আউটপুট নিলাম কোথায়, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, আর ইনপুট দিলাম এখানে। তখন আমরা যখন আউটপুট বা ইনপুটের রেশিও করি তখন ভোল্টেজ ডিভাইডার রুল কেমন হয়ে যায়, আগত ভোল্টেজ ছিল ভি ইনপুট, আর যার অ্যাক্রসে ভোল্টেজ নিচ্ছ তার রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর হরে কি হচ্ছে পুরাটার যোগফল, পুরো ইম্পিডেন্স যেহেতু সিরিজ আছে, আর প্লাস 1/j⍵r। এখন এটাকে সিম্পলিফাই করলে এটার এক্সপ্রেশন আর আগের মতো আসে নাই, যেহেতু উপরে আর চলে আসছে। আগের এক্সপ্রেশনের উপরে কি ছিল না, আর ছিল না, এই আর থাকার কারণে আমার পুরো অ্যামপ্লিচিউডের শেপই চেঞ্জ হয়ে গেছে। এখন কাট অফ ফ্রিকোয়েন্সি কত চলে আসছে, আগের মতোই 1/RC। কিন্তু এখানে দেখো ওমেগা কোথায় আছে, উপরেও আছে নিচেও আছে, তাই না। তো ওমেগা যেহেতু উপরে নিচে আছে, এটার যখন আমরা গেইনের মান বের করব, গেইনের যে মান আর যে ফেজ কোথা থেকে বের করব, আমরা যে আগে শিখলাম যদি a প্লাস জে অফ বি থাকে একটা ভেক্টর, এটার মান কি হবে, √a² + b²। এটাকে যখন আমরা কমপ্লিটলি ওভাবে ভাঙবো, এটা আমরা ক্লাসে করে দেখাইছিলাম ভেঙে যে কেমন আসে। এটাকে যখন আমরা ভেঙে ওর
ইয়া ফর্মে নিয়ে যাব, রেক্টেঙ্গুলার থেকে পোলারে নিয়ে যাব। নেওয়ার পরে আমরা দেখবো ওমেগার মান যখন আমরা জিরো বসাই তখন গেইনের মানও আসে জিরো। ওমেগার মান বসাইছি কত, জিরো, তখন গেইনের মান চলে আসছে জিরো। কখন, এখানে নিয়ে বসাইলে হবে না, এখান থেকে জে সরায়ে ফেলতে হবে, জে সরায়ে ম্যাগনিচিউডে বসাইতে হবে। তো ম্যাগনিচিউডে বসানোর পরে আমরা যখন ওমেগার মান জিরো বসাবো গেইনের মান চলে আসবে জিরো। আবার ওমেগার মান যখন আমরা বাড়াইতে থাকবো দেখবো গেইনের মান বাড়ে, এবং ওমেগার মান আমরা যখন ইনফিনিটি বসাবো তখন গেইনের মান চলে আসবে ওয়ান। এরপর টেবিলের সাথে নিয়ে মিলাবো, যেটা কার সাথে মিলে, টেবিলে দেখবো যখন ওমেগার মান জিরো এইচ এর মান ওয়ান, এটা তো কখন সাপোর্ট করে, এটা হাই পাসের ক্ষেত্রে সাপোর্ট করে, তখন ওইটা দেখে আমরা বলে দিব এটা একটা হাই পাস ফিল্টার। আর মুখস্থ করতে চাইলে কেমন, মুখস্থ করা আমরা পছন্দ করি না। মুখস্থ করা হচ্ছে অ্যাকচুয়ালি কি, তুমি যদি একটা আরসি সিরিজ সার্কিট থাকে আর এর অ্যাক্রস থেকে আউটপুট নাও, ভোল্টেজ আউটপুট, আর ইনপুট অফ ভোল্টেজকে কনসিডার করো, তখন এটা একটা হাই পাস ফিল্টার হয়ে যাবে। একইভাবে আরো বোঝার জন্য বাসায় আরএল নিয়ে চিন্তা করতে পারো। একটা আরএল সিরিজ সার্কিট দিলাম, এল এর অ্যাক্রসে ভোল্টেজ নিলাম, এটা কি হবে, হাই পাস হবে না লো পাস হবে, ওটা কনসিডার করে দেখতে পারো কি আসে। এটা যদি তুমি ডিরাইভ করতে পারো তাহলে বুঝবা যে এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আরএল সিরিজ সার্কিট, আর এর অ্যাক্রসে আউটপুট নিয়ে দেখো, দেখো এটা কি হাই পাস হয় নাকি লো পাস হয়। ঠিক আছে, পরে নিব, প্রশ্নগুলো পরে নিব, একটু নোট করে রাখো। এরপরে আমরা এখন আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে সার্কিটের অর্ডার। তো এই অর্ডারে যাওয়ার আগে আমরা এতটুকু পর্যন্ত প্রশ্নগুলো একটু নেই। বলো প্রশ্নগুলো, বলো কি প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ উপরটাকে নিব, উপরটাতে এ এর মান জিরো আর বি এর মান জে অফ ওমেগা আর সি, তাহলে রুট ওভার ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার, ওমেগা আর সি হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা ক্লাসে যখন করছিলাম এক্সপ্লিসিটলি ভেঙে এটাকে দেখাইছিলাম। দুইটাকে চেঞ্জ করতে হবে, দুইটাতেই ওমেগার মান বসাইতে হবে, ওমেগা যেখানে থাকবে ওখানে বসাইতে হবে। ওটা আমরা পরে দেখব। এগুলো আমরা এখন ফার্স্ট অর্ডার সার্কিট নিয়ে ডিসকাস করতেছি, যেখানে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর আছে কয়টা, একটা করে, এগুলাকে ফার্স্ট অর্ডার সার্কিট বলে। যখন একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর দুইটা চলে আসবে একই সার্কিটে, তখন ওটা হয়ে যাবে সেকেন্ড অর্ডার সার্কিট। ঠিক আছে, ওইটা আমরা দেখবো একটু পরে। ওইটাও আমরা পড়াইছি ক্লাস। কিসের সূত্র,